দেখি আজকে কার কার কমেন্টের উত্তর দেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আজকে রবিবার, আপনাদের প্রশ্ন নিয়ে কথাবার্তা হবে। অনেকগুলো প্রশ্ন রয়েছে এই মুহূর্তে আমার কাছে। গতকালকে ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন করছিলেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথম প্রশ্ন, তাহসান সাফকাত স্যাম ভাই, একটা প্রশ্ন ছিল যে আমি যদি এখন পোকো এক্সপোর্ট প্রো 5G ইন্টারন্যাশনাল গ্লোবাল চায়না ভার্সন কিনি, তাহলে কি গুগলের সাপোর্ট পাবো, নাকি আমার জন্য ইন্ডিয়ান ভার্সনটাই ভালো হবে, জানাবেন প্লিজ। চায়না গ্লোবাল ভার্সন ব্যাপারটা কি একটু বুঝাই বলি আগে। বিষয়টা হলো, চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে গ্লোবাল রম দিয়ে আসে। এটা হয়তো দুবাই থেকে দেওয়া হয়, অনেক সময় বাংলাদেশ থেকেও দিয়ে দেওয়া হয়। তো এই মুহূর্তে এরকম একটি স্মার্টফোন আমার কাছে রয়েছে, পোকো F4 GT, যেটা মূলত রেডমি K50 গেমিং এডিশন। তো আমি তো কোনো সমস্যা ফেস করছি না, আমি এটা বেশ কিছুদিন যাবত, প্রায় 1 মাসের মতোই ওটা আমি ব্যবহার করছি। তো আমার মনে হয় না যদি আপনি এটা নেন সমস্যা হবে। আহমেদ সৌরভ ভাই, আমার একটা প্রশ্ন হলো, আইফোন আর অ্যান্ড্রয়েডের র্যামের মধ্যে পার্থক্য কি? অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোনের র্যাম কম থাকে, তারপরেও এত পাওয়ার কিভাবে, জানাবেন প্লিজ। আইফোন, অ্যান্ড্রয়েড দুটোর মাঝে যে র্যাম রয়েছে, দুটোর কাজ সেম। এখানে র্যামের কোনো স্পেশাল আলাদা কাজ নেই যে র্যাম এসে প্রসেসরে কাজ করে দেবে বা অন্য কারো কাজ করে দেবে, এমন না। র্যামের কাজ দুটো জায়গায় সেমভাবে করছে, কিন্তু আইফোনের অপটিমাইজেশন সেটা অনেক বেশি বেটার হয়ে থাকে হয়তো অ্যান্ড্রয়েডের তুলনায়। অ্যান্ড্রয়েডের উপর আমরা দেখি যে বিভিন্ন ব্র্যান্ড তাদের নিজস্ব ইউআই ইউজ করে, নিজস্ব একটা স্ক্রিন ইউজ করে। তো সেটা করতে গিয়ে অনেক সময় র্যাম ম্যানেজমেন্টটা ততটাও ভালো হয় না, কারোরটার ক্ষেত্রে আবার অনেকটা ভালো হয়। এই কারণে আমরা অনেক সময় তারতম্য লক্ষ্য করি। কিন্তু অ্যাপলের ক্ষেত্রে দেখুন, তাদের নিজস্ব প্রসেসর, তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম। সো এটা তাদের ইন হাউস, যেহেতু ইন হাউস, তারা এটাকে আরও ভালোভাবে অপটিমাইজ করতে পারে, যেটা কিনা অ্যান্ড্রয়েড সবসময় পারে না। আবার খেয়াল করবেন, অ্যান্ড্রয়েডের মধ্যেও গুগল পিক্সেলের ফোনগুলোতে আমরা অনেক বড় বড় র্যাম একটা সময় দেখতাম না, তারপরও ভালো একটা পারফরমেন্স করতো, কারণ এটাতে স্টক অ্যান্ড্রয়েড দিয়েই আসতো। তো এরকম কিছু বিষয় আছে। তৌফিক ইমরান ভাই, আগেরবার প্রশ্ন করুন, উত্তর পাইনি। অর্থাৎ আগেরবার প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাইনি, এবার পাবো। গ্রুপগুলোতে দেখলাম অ্যামোলেড ডিসপ্লেগুলোতে এতই প্রবলেম যে ডিসপ্লেটা টোটালি নষ্ট হয়ে যাচ্ছে। এখন 25 থেকে 30 হাজার ফোনে আইপিএস ডিসপ্লে নেওয়া কি ঠিক হবে? যদি আপনার আইপিএস ডিসপ্লে ভালো লাগে, দেন অবশ্যই আপনি নিতে পারেন, নিতে তো কোনো সমস্যাই নেই, নিতেই পারেন। আর সবার সুপার অ্যামোলেড অ্যামোলেড ডিসপ্লেতে যে সমস্যা হচ্ছে এমনটাও কিন্তু না। হ্যাঁ, অনেকেরই হচ্ছে। যাদের সমস্যা হচ্ছে তারাই তো পোস্ট করে, সেগুলো আমাদের সামনে আসে। আর যাদেরগুলো সমস্যা হয়নি, তারা নিশ্চয়ই কখনো পোস্টও করে না। ক্যাপ্টেন সাজিদ, পিসিতে ম্যালওয়্যার যেমন অনেক ক্ষতি করে থাকে, তেমনি স্মার্টফোনে যদি ম্যালওয়্যার অ্যাটাক করে, তাহলে আমাদের কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমাদের কি কোনো ক্ষতি করতে পারবে, যেমনটা পিসির ক্ষেত্রে হয়ে থাকে? কারণ পিসির মতো তেমন অত্যন্ত দরকারি ফাইল আমাদের ফোনে সাধারণত থাকে না। উত্তরের অপেক্ষায় রইলাম। অনেক লাইক রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্মার্টফোন যদি ম্যালওয়্যার দ্বারা অ্যাটাক হয়, তাহলে কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি আছে কিনা? অবশ্যই আছে। আপনার কম্পিউটারে যতটুকু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমি বলবো তার চাইতে অনেক বেশি রয়েছে আপনার স্মার্টফোনে। জি হ্যাঁ, আপনার কম্পিউটারে বিকাশ অ্যাক্টিভ নেই, আপনার কম্পিউটারে ব্যাংক অ্যাকাউন্ট হয়তো অ্যাক্টিভ নাই, আপনার কম্পিউটারে আপনার প্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্ট, অন্য যত অ্যাকাউন্টগুলো রয়েছে, জিমেল, এগুলো হয়তো সব কিছু লগ ইন নেই, বাট আপনার স্মার্টফোনটিতে এগুলো সব কিছুই লগ ইন আছে। এবারে কোনো কারণে যদি হ্যাকার আপনার ফোনটাকে হ্যাক করতে পারে এবং আপনার পাসওয়ার্ড নিয়ে নিতে পারে, অ্যাক্সেস নিতে পারে, দেন সে আপনার ব্যাংক খালি করে দিতে পারে, সে আপনার বিকাশ থেকেও টাকা নিয়ে নিতে পারে। সো ব্যাংকিং লেনদেন যারা করেন তাদের জন্য বড় রকম রিস্ক থেকে যায়। সুতরাং অবশ্যই ফোনে যদি ম্যালওয়্যার আসে, সেটা আপনার জন্য বড় রকমের ক্ষতি বয়ে আনতে পারে। ভয় পাওয়ার অবশ্যই কারণ আছে। রাকিব হাসান, আমি ইউরোপিয়ান ফুটবল ফ্যান, অনেক খেলাধুলা দেখা হয়, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, 15-এর মধ্যে কিছু ট্যাবের রিভিউ দিলে উপকৃত হতাম। অলরেডি আমাদের কাছে এরকম 2টা ট্যাবলেট রয়েছে, যদিও একদম 15K বাজেটের না, আর একটু বেশি, তবে এগুলো রিভিউ পাবেন। আসলে কি একটু একটু না বাড়ালে ট্যাবের ডিসপ্লেটা তত ভালো হবে না। আপনি মেনলি যে কাজের জন্য নেবেন, ভিডিও টিডিও দেখাই তো ট্যাব, আমরা এখনকার দিনে হয়তো ভিডিও টিডিও দেখার কাজেই বেশিরভাগ মানুষ ব্যবহারও করে। তো একটু বেটার কিছু নিয়ে মনে হয় কথা বললে ভালো হবে। তবে আপনাদের কাছে প্রশ্ন, বিশ্বকাপ উপলক্ষে কি আমরা কিছু প্রজেক্টর নিয়ে কাজ করব নাকি? কিছু পকেট প্রজেক্টর হতে পারে, কিছু মানে পোর্টেবল প্রজেক্টর, ব্যাটারি ট্যাটারি সহ। এই জিনিসটা কিন্তু কাজে লাগবে আমার মনে হয়। কমেন্ট করে জানাতে পারেন আজকে, তাহলে আমরা অবশ্যই বিশ্বকাপের আগে ভাগে বেশ কিছু প্রজেক্টর নিয়ে কাজ করব। স্বপ্নিল হাসান, স্যাম ভাই, মোবাইলের সাথে দেওয়া সফট প্লাস্টিক ব্যাক কভার যদি দীর্ঘদিন ব্যবহারের ফলে হলদেটে ভাব হয়ে যায়, তাহলে সেটা আগের মতো সাদা করার কোনো উপায় আছে কি? দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের মিড রেঞ্জ বাজেটে স্মার্ট 4K অ্যান্ড্রয়েড টিভির রিভিউ চাই, আশা করি এবার রিপ্লাই পাবো। লাভ ফ্রম বগরা। আচ্ছা, প্রথম প্রশ্নটি ছিল ওই যে ব্যাক কভার, টিপিইউ।
টিপিইউ যদি কিনা একবার ইয়েলো কালার ধারণ করে সেটাকে আবার আগের মতো করাটা খুবই মুশকিল। আমি বিভিন্নভাবে ট্রাই করেছি এবং আমার ইচ্ছা ছিল যদি আমি সাকসেস হতে পারি দেন আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি বিভিন্ন রকমের রাসায়নিক দিয়েও ট্রাই করি, লাইক অ্যাসিড-ট্যাসিড দিয়েও আমি ট্রাই করেছি আমার স্টুডিওতেই। বিভিন্ন এক্সপেরিমেন্ট গিয়েছে, বাট ফাইনালি আমি ফেইল। হ্যাঁ, কিছুটা তো আগের তুলনায় একটু বেটার রেজাল্ট হয়েছে, কিন্তু একদম সাদা করতে পারিনি। কারণ এই যে টিপিইউ এই জিনিসটা আসলে শুধুমাত্র আমাদের হাতের কোনো ময়লা থেকে কিন্তু এমনটা হয় না। মূলত এই কেসগুলোর উপরে আলো পড়ে বিক্রিয়া করে এই কালারটা ধারণ করে। সুতরাং আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন না খুব সহজেই। আর ছিল ওয়ালটন টিভির বিষয়। ওয়ালটন টিভি নিয়ে যদিও আমার কাজ করা হয়নি কখনো, আমি ট্রাই করব এবং ওয়ালটনকে অবশ্যই জানাবো এই বিষয়টা। অনেক ভাই লিখছেন, ভাই একটা প্রশ্ন ছিল, বর্তমানে সব ফোনের দামের সাথে ভ্যাট অ্যাপ্লিকেবল লেখা থাকছে, এর মানে কি ফোন কেনার সময় ভ্যাটের টাকা আলাদাভাবে পে করতে হবে? লাভ ফ্রম রাজশাহী। জি হ্যাঁ, গতকালকের ভিডিওটা যদি আমাদের দেখে থাকেন সেখানে আমি আপনাদের সাথে ক্লিয়ার করছিলাম কোন কোন ধাপে ভ্যাটগুলো বাড়িয়েছে বা কোন কোন ধাপে ভ্যাটগুলো যোগ হচ্ছে। তো এর একটা পর্যায় হলো যখন কিনা গ্রাহক সরাসরি কিনবেন তখন তিনি 5% ট্যাক্স দিবেন বা 5% ভ্যাট দিবেন। তো এটাই হলো মেইন বিষয়। এখন অনেক সময় দোকানদার এই ভ্যাটটা নাও নিতে পারে। কিভাবে না নিতে পারে আমি বলি। যদি দোকানদার চিন্তা করে আমি একটু কম প্রফিট করব, সে তার প্রফিটের জায়গা থেকে ওই ভ্যাটের বিষয়টাও ছেড়ে দিল। তখন সে আপনার কাছ থেকে এক্সট্রা করে আর ভ্যাট নিল না, বাট সে একটু কম টাকায় বিক্রি করতে চাইলো এই কারণেই যাতে তার ফোনটা বিক্রি হয়। এরকম কিছু অবশ্যই হলেও হতে পারে। এনজেড সাকিব ব্লগস। স্যাম ভাই, এই মুহূর্তে K20 Pro ফোনটা কেনা উচিত হবে কিনা? অনেক ভালোবাসা রইলো আপনার প্রতি, প্লিজ প্রশ্নের উত্তরটা দিবেন। না, আমার মনে হয় একটু একটু পুরাতন ফোনেই হয়ে গেল। যদি আপনার পুরাতন ফোনেই কিনতে হয় তাহলে তো আরও অনেক মানে অপশন আছে আপনার জন্য। যেমন আগেকার বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কিন্তু এই মুহূর্তে পাবেন। কিন্তু K20 Pro মনে হয় এখনকার দিনে দাঁড়িয়ে একটু বেশি পুরাতন হয়ে যায়। প্লাস এটা যে অনেক আহামরি কিছু এই মুহূর্তে তা আমার মনে হয় না। এমডি সোলাইমান, সামনে কি ফোনের দাম কমার সম্ভাবনা আছে? এই যে ট্যাক্স টুক্সের যে বিষয়গুলো অ্যাড হয়েছে এগুলো তো কমবে না, সুতরাং এখানে দামটা বেড়েই থাকবে। এবারে যদি কিনা ডলার রেটটাকে মানে একটু আমরা দেখি চেঞ্জ হতে, তখন অবশ্যই কিছুটা কমবে। তো সেটার অপেক্ষায় থাকা যেতে পারে। মাইনুল ইসলাম, স্যাম ভাই, এমন কি কোনো উপায় আছে যে উপায়ে ফোনের ম্যাক্রো ক্যামেরা দিয়ে ভিডিও করা যায়? জানালে উপকৃত হতাম। করা যায়। আগে একটা টেকনিক শিখাই, দেন আপনাদেরকে বলছি কোন মডেল দিয়ে সরাসরি রেকর্ড করা যায়। তো আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফোনের স্ক্রিন রেকর্ডার অন করতে পারেন। স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড চালু করে দিয়ে এবারে ম্যাক্রো ক্যামেরা অন করে আপনি যে জিনিসের ম্যাক্রো ফটোগ্রাফি করতে চাচ্ছেন তার কাছাকাছি নিয়ে নেন। ওই যে রেকর্ড হতে থাকবে ওটা দিয়ে রেকর্ডের কাজ চলে গেল। এবার আপনি ভিডিও ফুটেজ পেলেন, পরে আপনি হয়তো কোনো এডিটরে নিয়ে ওটা দিয়ে কাজে লাগাতে পারবেন। বাট রেজুলেশন ম্যাটার করবে, একদম পারফেক্ট রেজাল্ট হয়তো হবে না। কিন্তু বেশ কিছু ডিভাইস রয়েছে যেগুলোর ম্যাক্রো দিয়েও রেকর্ড করা যায়। যেমন ধরুন আমরা যদি কম টাকার মধ্যে বলি, ওপ্পোর কোন একটা ফোন, ওপ্পো F21 রিসেন্টলি লঞ্চ হয়েছিল। ওই যে পিছনে মনে হয় মাইক্রোস্কোপিক লেন্স রয়েছে, ওইটা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করা যায়। তামিম হোসেন, গিভওয়ের রেজাল্ট কখন দিবেন জানালে উপকৃত হতাম। ওই গিভওয়ের ভিডিওর নিচে মানে লেখা ছিল ডিসক্রিপশনে, আমরা মনে হয় বলছিলাম যে 12 তারিখে আমরা রেজাল্ট দিতে চাই। তো আজকের ভিডিওর ডেসক্রিপশনে ওই গিভওয়েগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যারা অংশগ্রহণ করেননি এখনও অংশগ্রহণ করতে পারেন কিন্তু। এছাড়াও গতকালকের একটা ভিডিওতেও, গতকালকে আমরা কি নিয়ে ভিডিও দিলাম, TWS নিয়ে, ওই ভিডিওতেও একটা গিভওয়ে ছিল যেটা পছন্দ সব আপনাদের জন্য অ্যারেঞ্জ করছিল, দেখতে পারেন সেটাও। মিম খান, সাম ভাইয়া, আপনার পিছনে যে গাছ আছে সেটা কোথায় পাওয়া যায়? আমার পিছনে যে গাছ আছে এটা সম্বন্ধে এখন বলতে গেলে মানে আপনারা ভাববেন আমার কতক্ষণ হাসা উচিত। বিষয় হলো এই গাছের ডালটা ওই আমার পাশের একটা বাসা আছে ওনাদের এক মানে পাশে একটা গাছ ছিল আর কি, ওই গাছের ডাল ওটা ভেঙে যায়, তো আমরা ওইটা নিয়ে আসি। এখন এই যে কাজে লাগছে, তো কোনো জিনিসই ফেলে দিতে নেই, সবই কাজে লাগানো যায়। এমডি সোহাগ, চার্জে লাগিয়ে ফোন টিপলে কি ফোনের ক্ষতি হয়? একটা বিষয় খেয়াল করবেন, ফোন যখন আমরা চার্জে দিই তখন ফোনটা কিন্তু একটা হিট জেনারেট করে, ব্যাটারি কিছুটা গরম হয়, ফোনটা হাত দিলে বোঝা যায়। এবারে সেই ফোনটাই যখন আপনি ইনস্ট্যান্ট ব্যবহার করছেন, অর্থাৎ চার্জে বসানো আছে সেই অবস্থায় ব্যবহার করছেন, তখন দেখবেন ওর তাপমাত্রা যেন ডাবল হয়ে যাচ্ছে। তো এতে করে কি হলো, ফোনের তাপমাত্রা বেশি বেড়ে গেল। এবং আপনারা হয়তো অলরেডি জেনে থাকবেন, ফোনে যত বেশি তাপমাত্রা বাড়বে, যত বেশি হিট হবে, ব্যাটারির জন্য সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ইভেন প্রসেসর পারফরমেন্সও হয়তো ড্রপ করবে, থার্মাল থ্রোটলিং দেখা দিতে পারে। তো এই সমস্ত কারণে আমি সবসময় বলে থাকি, চার্জে বসাচ্ছেন যখন তখন ওটা চার্জ হোক, যখন কিনা মানে চার্জ হয়ে যাবে তখন ব্যবহার করুন। তবে হ্যাঁ, কিছু স্পেশাল ডিভাইস আছে যেগুলো ব্যবহার করা যায়, লাইক গেমিং ফোন। এই ফোনগুলোতে কিন্তু চার্জ দিয়ে বসিয়েও গেম খেলা যায়, তো এগুলোর হিসাবটা একটু আলাদা। তাফসির, ওআইএস আর ইআইএস এর মধ্যে পার্থক্য কী? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অলরেডি মনে হয় আমি আমার আজকে আমি এই প্রশ্নের উত্তর 3বার দিয়েছি, আজকে আরেকবার দিব। ওআইএস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ইআইএস ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন।
দুটোর কাজ হলো ভিডিও স্টেবল করা। আগেকার দিনে আমরা যখন মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করতাম সেই কি একটা ভিডিও হতো, আমরা যে হাঁটতাম প্রতিটা হাঁটার কম্পন বোঝা যেত, হাত কাঁপতো। এখনকার দিনে দাঁড়িয়ে আমরা 15,000 টাকার ফোনে স্টেবিলাইজেশন হয়তো দেখলেও দেখতে পাই। ভিডিওটা অনেকটা স্টেবল হয়, ভিডিওটা কাজে লাগানো যায়, গিম্বেলের দরকার হয় না। তো একটু কম বাজেটের ফোনগুলোতে ইআইএস থাকে। এইটা মূলত যে কাজটা করে সফটওয়্যারগতভাবে আপনার ভিডিওটাকে স্টেবল করে দেয়। ভিডিওটা প্রথমে শ্যুট নেয়, দেন সে উপর নিচের ফ্রেমটাকে একটু ক্রপ করে দেয়, সাইড থেকে ক্রপ করে দিয়ে একটা মোটামুটি স্টেবল ফুটেজ দেওয়ার ট্রাই করে, যেটা অনেকটা স্টেবল হয়। আর অন্যদিকে ওআইএস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যে কাজটা করে, সে তার লেন্স বা ভিতরে যে আমরা ক্যামেরার ভিতরে যে লেন্সটা দেখছি এইটাকেই নিয়ন্ত্রণ করার ট্রাই করে। মানে আপনি হাত নাড়ালেও লেন্সটা নড়বে না। গিম্বেলের ক্ষেত্রে আমরা যেমনটা দেখে থাকি কাছাকাছি ওরকম, মোটেই গিম্বেলের টেকনোলজি এখানে না, বাট ওরকম একটা বিষয় আর কি। আপনি হাত নাড়াচ্ছেন, মাঝখানে লেন্সটা স্টেবল থাকছে, তাহলে কি হলো, আপনার হাত নড়লো বাট লেন্স যেহেতু নড়ছে না, সেন্সর যেহেতু নড়ছে না, তাহলে সে একটা স্টেবল শ্যুট নিতে পারবে। এই কারণে ইআইএস এর তুলনায় ওআইএস কিছুটা বেটার রেজাল্ট দেয়। আবার অনেক ফোনে দেখা যায় ইআইএস ওআইএস দুটোই থাকছে, তখন কিন্তু আরও বেটার একটা রেজাল্ট পাওয়া যায়। রাজকুমার কুন্ডু, আপনি কোন ক্যামেরা ইউজ করেন? এই মুহূর্তে যে ভিডিও রেকর্ড হচ্ছে এটা সনি আলফা 7 4, অর্থাৎ সনি আলফা 7 মার্ক 4, এটা দিয়ে রেকর্ড হচ্ছে। আর এছাড়াও আমি আরও একটি ক্যামেরা ইউজ করি, সেটা হলো সনি 6400, যা বেশিরভাগ সময় পড়েই থাকে। আব্দুল গাফফার, স্যাম ভাই থার্মাল থ্রোটলিং কি যদি বলতেন? আমরা রিভিউর সময় হয়তো খেয়াল করছেন বলে থাকি থার্মাল থ্রোটলিং আছে স্মার্টফোনে। সেটা স্মার্টফোনের ক্ষেত্রে হতে পারে, সেটা কম্পিউটার, সেটা ল্যাপটপের ক্ষেত্রেও হতে পারে। থার্মাল থ্রোটলিং হলো এমন একটা বিষয়, আপনি যখন কম্পিউটার বা ল্যাপটপে বা মোবাইল ফোনেই বলি, সেটাতে প্রচুর প্রেশার দিচ্ছেন, তো এটা হিট জেনারেট করছে। একটা সময় পরে গিয়ে দেখবেন অনেক সময় ফোন তার পারফরমেন্সটাকে একটু ড্রপ করে দেয়, যাতে করে ফোনটা অতিরিক্ত হিট আপ না হয়ে যায়। এবং অতিরিক্ত হিট আপ হয়ে গেলে তো ফোনটার জন্য সমস্যা। মানে একটা জায়গাতে স্টেবল রাখতে হবে, সেই স্টেবল রাখার জন্য ফোন তার পারফরমেন্সকে একটু ড্রপ করে রাখে, যাতে করে মানে ফোনটা অতিরিক্ত হিট আপ না হয়। সো এই যে আপনি আর পারফরমেন্সের একদম সর্বশেষ জায়গায় যেতে পারছেন, আপনাকে একটা জায়গায় লক করে দেওয়া হলো, এটাই হলো বিষয়। অর্থাৎ সিপিইউর ক্লক স্পিডকে কন্ট্রোলে রাখা, দ্যাটস ইট। আরফ শাকিল, আইফোন 13 ডিসপ্লে নিয়ে কথা বলেন ভাইয়া, এবং এর সলিউশন কি? আইফোন 13 নিয়ে আমরা বা 13 প্রো ম্যাক্স নিয়েও আমরা অনেক কথাবার্তা শুনছি, অনেক গ্রুপে হয়তো পোস্ট দেখে থাকবেন যে এতে নাকি এই সমস্যা। আমি নিজেও তো ব্যবহার করছি, আমারটা এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। আমি একজন মানে এক্সপার্টকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আসলে কাহিনীটা কী, মানে ওটা মূলত এই ধরনের ফোন নিয়ে কাজ বাজ করে, ঠিকঠাক করে বসুন্ধরাই। তো উনি বললো ভাই এই ধরনের প্রবলেম তো অনেকের মুখেই শুনছি, কিন্তু আমাদের কাছে আজ পর্যন্ত কেউ নিয়ে আসলো না, এবং বসুন্ধরা সিটিতে তারা খুব যে দেখছে এমন না। তো তাদের মতে আর কি, এটা নাকি কোনো একটা চক্র ইচ্ছে করেও নাকি এরকম পোস্ট করছে যে মার্কেট থেকে আইফোন 13 প্রো ম্যাক্সটা কালেক্ট করে নেওয়ার। মানে অনেক সময় এমনটা হতে পারে, দেখুন যদি এই বিষয়টা ছড়িয়ে পড়ে, তাহলে আমার মতো যারা রয়েছে, আপনার মতো যারা রয়েছে, যারা 13 ইউজ করে, 13 প্রো ম্যাক্স ইউজ করে, তারা চিন্তা করবে ওরে এত টাকা দামের ফোন আবার ডিসপ্লে চেঞ্জ করতে হবে, তার আগে ভাগে এটাকে সেল দিয়ে দিই। তখন সে কম দামে সেল দিচ্ছে, প্রাইসটা কিন্তু ড্রপ করবে এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড মার্কেটের, অর্থাৎ আইফোন 13 সিরিজের। তো এই ফোনগুলো অলরেডি কালেক্ট করে ফেলতে পারে তারা। এরকম নাকি কোনো চক্রের কাজ হলেও হতে পারে, এমনটা আমাকে কোনো একজন বলে। আমি জানি না আদৌ এটা সত্যি কিনা। আর যদি সমস্যা হয়, হ্যাঁ কিছু মানুষের সাথে সমস্যা হতেই পারে, কারণ অলরেডি আমরা চায়নার কোন একটা এরিয়াতে যেন শুনছিলাম এরকম বেশ কিছু ডিভাইসে একই সমস্যা দেখা দিয়েছিল। সো তেমনটা হলেও হতে পারে। তাহলে ভাই ব্রাদার, আজকে এটুকুই। এখন সকালবেলা, আজকে রবিবার সকালবেলা, আমি সকালবেলায় ভিডিওটা শ্যুট করে ফেললাম। একটু পরে আমরা যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। যদিও আপনি ভিডিওটা সন্ধ্যাবেলা পেলেন, আগে পেলে কাজে লাগতো, কারণ ওইখানে আপনার মতো আরও অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা আসবেন, অনেকের সাথে দেখা হবে। সো আপনার আসলে ভালো লাগতো যদি আমি ভিডিওটা আগে আপলোড করতে পারতাম, হয়তো অনেকেই আসতেন। যাই হোক, গতকালকে ভিডিওতে শেয়ার করছিলাম, যারা আসছেন দেখা তো হচ্ছে নিশ্চয়ই। ভালো থাকুন তাহলে। আগামী রবিবার আবারও অনেকগুলো প্রশ্ন নিয়ে কথা হবে, আর আশা করছি এই যে আগামী সপ্তাহে বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও পাবেন। সো ওগুলোতে দেখা হচ্ছে। টাটা।